বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সুস্থ রেখেছেন তোমাদেরকেও। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা শুকরিয়া আদায় করতে হবে যে এই বৈশ্বিক মহামারীর যে বিপর্যস্ত অবস্থায় আমরা, যদিও এখন বাংলাদেশের জন্য এটি খুবই খারাপ একটা অবস্থা, তারপরেও আমরা যে সুস্থ আছি, যারা আছি তারা অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত এবং আশা করছি তোমরা করবে। আর যদি কেউ আক্রান্ত হয়ে থাকো তাহলে তাদের জন্য আমরা সবাই দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা এই ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে হাইড্রাট, এই ক্লাসটি যারা 22 সালে পরীক্ষার্থী অর্থাৎ 2020-21 সেশনের যারা অর্থাৎ একাদশ শ্রেণী, তাদের জন্যই এই ক্লাসটি সাজানো হয়েছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 থেকে হাইড্রাট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, হাইড্রাট জনন সংক্রান্ত আলোচনা করছিলাম এবং সেখানে হাইড্রাট জননকে দুভাগে ভাগ করা হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান এবং সেক্সুয়াল রিপ্রোডাকশান, অর্থাৎ অযৌন জনন এবং যৌন জনন। আমরা গত ক্লাসে অযৌন জনন সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এবং আজকে আমরা আলোচনা করব সেক্সুয়াল রিপ্রোডাকশান অফ হাইড্রাট, অর্থাৎ হাইড্রাট যৌন জনন। আমি গত ক্লাসের প্রারম্ভিক এটা বলি যে যেটুকু আলোচনা না করলে আবার এটি হয়তো যারা গত ক্লাসটি করনি তাদের জন্য একটু সমস্যা হবে। তো আমার একটা অনুরোধ থাকবে, তোমরা ক্লাসগুলো খুব ধীরে তোমাদের যখন ইচ্ছা, যখন তোমরা ফ্রি থাকো, কাগজ কলম নিয়ে বসবে এবং ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবে, লিখে ফেলবে। তাহলে তোমাদের আলাদা খাতা বানাইতে বলেছিলাম আমরা, যারা বানাওনি তাদেরকে আমি অনুরোধ করব তোমরা বায়োলজি একটা আলাদা খাতা করো সুন্দর, এবং সেই খাতায় ক্লাসগুলো আস্তে আস্তে, ক্লাসগুলো তো আছেই ইউটিউব চ্যানেলে, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে তোমার হোম পেজে চলে যাবে অটোমেটিক্যালি। সেক্ষেত্রে তোমরা লাইক শেয়ার করবা, তাতেও তুমি আর কষ্ট করতে হবে না, তোমার হোম পেজে চলে যাবে ক্লাসটা। তো সেই জন্য তোমরা যেটা করবে যে কাগজ কলম নিয়ে বসবে, এবং যখন তুমি যদি 12টা বাজেও এটা ক্লাসটা করো তো সমস্যা নেই, তোমার ঘুম আসছে না তখন ক্লাসটা করো, হ্যাঁ, আর সুবিধাজনক সময় তুমি করো, তাতে সময়। কিন্তু যখনই করো তখন একটু মনোযোগ দিয়ে করো, কাগজ কলম নিয়ে বসো, এবং আমি যেভাবে বলছি আমি কিন্তু অনেক সহজভাবেই বলছি, তো তোমরা সেটা যদি লিখে ফেলো খাতায়, কারণ আমি তো কোশ্চেন আকারে পড়াচ্ছি, কোশ্চেন দিচ্ছি, উদ্দীপক দিয়ে ট্র্যাডিশনাল কোশ্চেন কীভাবে হবে, উদ্দীপক দিয়ে কীভাবে হবে, জ্ঞানমূলক কীভাবে হবে, অনুধাবন, উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ সবই আমি তো তোমাদেরকে স্টাইল এবং কীভাবে লিখতে হবে সব বলে দিচ্ছি। কাজে তোমরা যদি সাথে সাথে একটু সাজিয়ে ফেলো তাহলে তোমাদের কষ্টটা কম হবে, এবং এই খাতাটা রিভিশন দিয়ে গেলে পরীক্ষার সময় অন্তত যারা কম পড়াশোনা করো তাদের জন্য এই খাতাটাই বিরাট একটা বেনিফিট দেবে। কারণ তোমরা পরীক্ষার সময় বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য এই খাতাটা 90% কাভার দেবে। তবে এমসিকিউর জন্য এটা কাভার দেবে, কিন্তু এমসিকিউ তোমাকে বই অবশ্যই পড়তে হবে, বই ছাড়া এমসিকিউ করা যায়। বই তোমরা সবসময়ই পড়তে হবে, বই বাদ দিয়ে শুধু খাতা পড়তে আমি বলছি না, তবে তোমাদের সুবিধার জন্য, অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে যে কোশ্চেনগুলো হয় সেগুলো দেখার জন্য এই খাতাটা তোমাদের 90% হেল্পফুল হবে, আর বাকিটা তোমার বই তো একটু সহযোগিতা লাগবে, 90 না আরও বেশি পার্সেন্টেজ। তবে এমসিকিউর জন্য বই তোমাদের পড়তে হবে। আমরা আজকে যেটি আলোচনা করতে যাচ্ছি, তাহলে প্রথমে আমি একটু রিপিট করছি যে জনন কাকে বলে। জনন হচ্ছে যে পদ্ধতিতে, এটা গত ক্লাসে বলেছিলাম, যে পদ্ধতিতে কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকে বলা হয় জনন বা
প্রজনন অথবা রিপ্রোডাকশান। এখন জনন বা রিপ্রোডাকশান দু ধরনের হয়, একটি হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান বা অযৌন জনন, আরেকটি হলো সেক্সুয়াল রিপ্রোডাকশান বা যৌন জনন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানে কোনো গ্যামেটস সৃষ্টি হয় না বা গ্যামেট সৃষ্টির প্রয়োজন হয় না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশানে গ্যামেট সৃষ্টির প্রয়োজন হয়। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রজনন পদ্ধতির মাধ্যমে একটি প্রাণী গ্যামেট সৃষ্টি ছাড়াই, কোনো প্রাণী গ্যামেট সৃষ্টি ছাড়াই নিজ দেহাংশের মাধ্যমে আপন আকৃতি সম্পন্ন সন্তান উৎপাদন করতে পারে, তাকেই বলা হয় অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান। গত ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেখানে হাইড্রার ক্ষেত্রে আমরা বলেছি যে দু ধরনের জননই হয়, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল। আমরা যেহেতু আলোচনা করেছি অ্যাসেক্সুয়াল গত ক্লাসে, সেখানে তোমরা দেখেছো যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান হাইড্রার ক্ষেত্রে দুটো পদ্ধতিতে হয়, অন্য প্রাণীর ক্ষেত্রে অন্যরকম হতে পারে, কিন্তু হাইড্রার ক্ষেত্রে দুটো পদ্ধতিতে হয়। একটি হচ্ছে বাডি বা মুকুলোদ্গম, আর আরেকটি হচ্ছে ফিশন বা বিভাজন। তাহলে এবং সেগুলো আমরা ডিটেলস সেদিন আলোচনা করেছিলাম, আমরা এখন সেদিকে আর যাচ্ছি না। আজকে আমাদের প্রধান আলোচ্যের বিষয় হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশান আবার তিনটা ধাপে সংগঠিত হয়। আমরা হয়তো আজকে প্রথমটা, কারণ এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশানের যে তিনটা স্টেপ তার মধ্যে প্রত্যেকটাই এক একটা কোশ্চেন। সেক্সুয়াল রিপ্রোডাকশান বিরাট প্রশ্ন, এটা একসাথে আসবে না। তাহলে এখন আমরা প্রথমেই বলি সেক্সুয়াল রিপ্রোডাকশান বা যৌন জনন কাকে বলে। যৌন জনন হচ্ছে যে প্রজনন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টির মাধ্যমে নিষেক প্রক্রিয়ায় কোনো জীব নিজ আকৃতি সম্পন্ন উর্বর সন্তান উৎপাদন করতে পারে, তাকেই বলা হয় যৌন জনন। আবার বলছি, এবং এখানে আবার সহযোগিতার প্রয়োজন হয়, একই প্রজাতির অন্য সদস্যের সহযোগিতা। আমি আবার এটাকে আরেকটু রিচ করে বলছি যে প্রজনন পদ্ধতিতে কোনো জীব একই প্রজাতির অন্য সদস্যের সহযোগিতায় গ্যামেট সৃষ্টির মাধ্যমে নিষেক প্রক্রিয়ায় নিজ আকৃতি সম্পন্ন উর্বর সন্তান উৎপাদন করতে পারে, তাকেই বলা হয় যৌন জনন। তবে যদি তুমি এত কিছু মনে রাখতে না পারো, তাহলে তুমি সংক্ষেপে বলবে যে গ্যামেট সৃষ্টি এবং নিষেক প্রক্রিয়ায় সংগঠিত প্রজনন পদ্ধতিকেই বলা হয় যৌন জনন। এখন আসো যে হাইড্রার ক্ষেত্রে যৌন জনন তিনটা ধাপে সংগঠিত হয়। যৌন জনন তিনটা ধাপে সংগঠিত হয়। এখানে আমরা এটাকে তিনটা স্টেপে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া। এটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তারপর হচ্ছে ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়া। এটাকে বলা হয় উওজেনেসিস। বাংলা ইংরেজি দুটোই লিখে দিচ্ছি। হ্যাঁ, স্পারমাটোজেনেসিস বাংলা উচ্চারণ করে আবার আসতে পারে। 3 নম্বর হচ্ছে নিষেক। যেটাকে ইংরেজিতে বলা হয় ফার্টিলাইজেশন। তাহলে আমরা বলছি যে যৌন জনন সংজ্ঞা বললাম, যৌন জনন তিনটা ধাপে সম্পন্ন হয়। একটি হচ্ছে শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিস, এটা ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়া বা উজেনেসিস, আর থার্ড ওয়ান হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। আজকে আমরা শুধু পড়ব স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, নেক্সট ডেতে আমরা দুটো পড়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন এটা ছবি আঁকতে হবে। এটি শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিস, এটি একটি কোশ্চেন, এটাই একটা কোশ্চেন হিসাবে আসবে। এটি আমরা ছবি
দেখে বলবো। তো আমি প্রথমে বলে যাই, আর তাতে বলবো একবার, তারপর আবার আঁকা শেষ হয়ে গেলে আবার বলবো আমি সাধারণত যে পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দিই। তো আমরা বলতে থাকি শুধু ইয়ে নাকে। তাহলে আমরা এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশানের একটি বা অংশ, সেটি হচ্ছে স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া। এখন স্পারমাটোজেনেসিস, স্পার্ম মানে শুক্রাণু, জেন মানে গঠন এবং সিস মানে হচ্ছে পদ্ধতি। তাহলে স্পারমাটোজেনেসিস মানে শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া। মানে আমি আবার বলছি, দেখো স্পার্ম, এটা অর্থ হচ্ছে শুক্রাণু। জেন জেন মানে সৃষ্টি বা গঠন, সিস মানে হচ্ছে পদ্ধতি। তাহলে কি দাঁড়ায়, পুরো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস, তাহলে এখানে আমরা তিনটা শব্দের মাধ্যমে এটা ব্যাখ্যা করছি। স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু, জেন মানে হচ্ছে সৃষ্টি বা গঠন, আর সিস হচ্ছে পদ্ধতি। অর্থাৎ শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া বা পদ্ধতিকেই বলা হয় স্পারমাটোজেনেসিস। এখন আমরা এখানে প্রথমেই প্রজনন ঋতুতে, হাইড্রা একটা উভলিঙ্গিক প্রাণী এবং প্রজনন ঋতুতে হাইড্রার দেহের মধ্যভাগ থেকে উপরের দিকে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজনের মাধ্যমে এক বা একাধিক মোচাকার গঠন তৈরি হয়। এবং এই এক বা একাধিক যে মোচাকার গঠন তৈরি হয়, মনে করো এটা হচ্ছে হাইড্রা, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সিডেন্টেরন, আর এখানে হচ্ছে মেসোগ্লিয়া, মনে করো এটা হচ্ছে মেসোগ্লিয়া, আর এখানে হচ্ছে সিডেন্টেরন। সিডেন্টেরন, তাহলে এখান থেকে এখানে প্রথমেই যে কোষগুলো তৈরি হয়, প্রথমে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে এক বা একাধিক জায়গায় তোমার এই ধরনের মোচাকার স্ফীতকায় গঠন তৈরি হয়। এই স্ফীতকায় গঠনকে বলা হয় শুক্রাণু। এই কোষগুলো, তাহলে প্রথমে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে যেই কোষগুলো তৈরি করে, যেগুলো আমি আঁকছি, এগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়া। এরা হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ ডাবল সেট অফ ক্রোমোজোম এখানে অবস্থান করে। এগুলো হচ্ছে, এরপরে এরা বারবার বিভাজিত হয়ে যে কোষগুলো তৈরি করে, বোঝার সুবিধার জন্য অন্য কালার দিয়ে হচ্ছে যে সেগুলো হচ্ছে স্পারমাটোসাইট। এটা হচ্ছে স্পারমাটোসাইট। তাহলে স্পারমাটোসাইটটা আসলো কিভাবে? রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে। আর স্পারমাটোগোনিয়া আসছে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে। এটা হচ্ছে নিউক্লিয়াস আছে প্রত্যেকটাতে। এরপর এখানে ঘটে মিওসিস। মিওসিস ঘটার পরে এখানে তোমার স্পারমাটোগোনিয়াগুলো, স্পারমাটোসাইটগুলো প্রত্যেকটাই 4টা কোষে বিভক্ত হয়। প্রত্যেকটা এভাবে 4টা কোষে বিভক্ত হয়। এইভাবে যখন 4টা কোষে বিভক্ত হয়, এই 4টা কোষের প্রত্যেকটাকেই বলা হয় স্পারমাটিড। এখানে খেয়াল করো, স্পারমাটোগোনিয়া এবং স্পারমাটোসাইট হচ্ছে ডিপ্লয়েড। এখানে যখনই মিওসিস হচ্ছে তখন এই স্পারমাটিডগুলো সবগুলোই হয়ে যাচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এভাবে হ্যাপ্লয়েড কোষে পরিণত হলো। এরপর যেটা হয় সেটি হচ্ছে যে এখানে
মনে করো আরও অনেকগুলো হয়, তো সেখানে আমি এতগুলো দেখাচ্ছি, তোমরা ফিল আপ করে ফেলবে। তাহলে এখানে পরবর্তীতে এখান থেকে মনে করো এভাবেই শুক্রাণু তৈরি হয়। তাহলে এখানে আমরা এখন চিহ্নিত করব যে এই পুরোটা হচ্ছে শুক্রাশয়, কমপ্লিটটা। শুক্রাশয়টা আমরা পরে লিখছি। তাহলে এই কমপ্লিটলি মনে করো এই অংশটা, এটা তো সিলেন্ট্রন, এখানে আবার লেখা যাবে না। এখানে এগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়াগুলো কিন্তু ডিপ্লয়েড, বোঝার সুবিধার জন্য পাশে লিখে রাখলাম, না লিখলেও চলবে। স্পারমাটোগোনিয়ার পরে যেগুলো হলো সেগুলো হচ্ছে এগুলো স্পারমাটোসাইট। এরাও হচ্ছে ডিপ্লয়েড। স্পারমাটোসাইটের পরে স্পারমাটিড যখন তৈরি হলো, স্পারমাটিড যখন তৈরি হলো, এটি হলো হ্যাপ্লয়েড, এখানে মিওসিস হলো। আর এগুলো হচ্ছে শুক্রাণু বা স্পার্ম। স্পারমাটিড থেকে স্পার্ম হয়, সেটাও হ্যাপ্লয়েড। আর এটি কমপ্লিট হচ্ছে, এখন এটি মনে করো এখানে আমি এদিক থেকে নিয়ে আসছি, টানছি, এটা পুরোটা হলো শুক্রাশয় বা টেস্টিস, টেস্টিস বা শুক্রাশয়। আর এটি হচ্ছে নিপল, শুক্রাশয় নিপল। তাহলে এই হচ্ছে নিচে লিখবা যে স্পারমাটোজেনেসিসের চিত্র, এটা হলো, আচ্ছা উপরে লিখেছি, নিচেও ফিগারে লিখবে স্পারমাটোজেনেসিস। তুমি যখন শুক্রাশয় বা ইয়ে হিসাবে আঁকবা, শুক্রাশয় বা টেস্টি হিসাবে দেওয়া, তখন তো তোমার ভিতরে এগুলো দেওয়া না, তখন তো কোষ আঁকবে শুধু। কিন্তু এখানে আমরা দেখাচ্ছি যে কীভাবে শুক্রাণু তৈরি হয়, সেজন্য এখানে স্পারমাটোজেনেসিস, এই শুক্রাণুগুলো হচ্ছে, এগুলো সবই হচ্ছে শুক্রাণু। আচ্ছা, আমরা এখন আবার প্রথম থেকে বলছি যে আমরা বলছিলাম যে যৌন জনন 3টি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়, এবং তার মধ্যে একটি হচ্ছে শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিস, তারপর হচ্ছে ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়া বা উওজেনেসিস, থার্ড ওয়ান হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে এখন আমাদের প্রশ্নটা হচ্ছে আলাদা প্রশ্ন হিসাবেই আসবে যে স্পারমাটোজেনেসিস বা হাইড্রার শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়াটি ব্যাখ্যা করে। এটি হচ্ছে ট্র্যাডিশনাল কোশ্চেন। তোমাকে ঠিক এই জিনিসটাকে ছোট করে হালকা করে দেখানো হবে, জাস্ট আকৃতিটা দিয়ে দেওয়া হবে, বলা হবে যে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। অথবা এই ধরনের 2-1টা শুক্রাণু দিয়ে দেওয়া হবে, সামান্য একটু অংশ বিশেষ চিত্রে দেওয়া হবে, তোমাকে বুঝে নিতে হবে এটি কোন, সেজন্য চিত্রটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে এখন আসো যে আমরা এই কোশ্চেনটা আসলে তখন কীভাবে সাজাবে। প্রথমেই যৌন জননের সংজ্ঞাটা লিখবে, অর্থাৎ যৌন জননের সংজ্ঞা হেডলাইন দিয়ে তারপর লিখবে যে স্পারমাটোজেনেসিস। হ্যাঁ, তাহলে স্পারমাটোজেনেসিস কাকে বলে? স্পারমাটোজেনেসিস হচ্ছে যে পদ্ধতিতে শুক্রাশয়ের অভ্যন্তরে শুক্রাণু সৃষ্টি হয় বা স্পার্ম সৃষ্টি হয় তাকেই স্পারমাটোজেনেসিস বলে। স্পারমাটোজেনেসিস 3টি শব্দ থেকে আগত। স্পারমাটোজেনেসিস, স্পার্ম হচ্ছে শুক্রাণু, জেন হচ্ছে গঠন বা সৃষ্টি, আর সিস হচ্ছে পদ্ধতি বা প্রক্রিয়া। অর্থাৎ শুক্রাশয়ের অভ্যন্তরে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকেই
স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া বলে। তাহলে প্রজনন ঋতুতে এবারে আমরা প্রক্রিয়াটা বলছি যে প্রজনন ঋতুতে হাইড্রার দেহের মধ্যভাগ থেকে ঠিক উপরের দিকে বহিতকীয় ইন্টারস্টিশিয়াল কোষগুলো অর্থাৎ এপিডার্মাল যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো সেগুলো বারবার বিভাজিত হয়ে এক বা একাধিক জায়গায় মোচাকার স্ফীতকার গঠন সৃষ্টি করে। আর এ ধরনের মোচাকার এই যেটি আমরা এঁকেছি অর্থাৎ এ ধরনের মোচাকার স্ফীতকায় গঠনকে বলা হয় শুক্রাশয় বা টেস্টিস। আচ্ছা, শুক্রাশয় সৃষ্টির পরে শুক্রাশয়ের ভিতরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হতে থাকে এবং মাইটোসিসের মাধ্যমে। তাহলে এখন এই মাইটোসিস প্রক্রিয়ায় শুক্রাশয়ের অভ্যন্তরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার বিভাজিত হয়ে যে কোষগুলো তৈরি করে এই কোষগুলোকে বলা হয় স্পারমাটোগোনিয়া। এই যে শাড়িটা এটা হচ্ছে স্পারমাটোগোনিয়া। তাহলে স্পারমাটোগোনিয়া কীভাবে তৈরি হলো? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই স্পারমাটোগোনিয়া তৈরি হয় এবং এই স্পারমাটোগোনিয়াগুলো হচ্ছে ডিপ্লয়েড। স্পারমাটোগোনিয়াগুলো রূপান্তরিত হয়ে অর্থাৎ প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে স্ফীত হয়। তাহলে এখানে কিন্তু মাইটোসিস না, এখানে হচ্ছে রূপান্তর। তাহলে স্পারমাটোগোনিয়াগুলো বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, খনিজ উপাদান ইত্যাদি শোষণ করে বৃহদাকার কোষে অপেক্ষাকৃত বৃহদাকার কোষে পরিণত হয়। তাহলে এই রূপান্তর প্রক্রিয়ায় সৃষ্ট নতুন কোষগুলোকে বলা হয় স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট যখন তৈরি হয় স্পারমাটোসাইট হচ্ছে ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড স্পারমাটোসাইট মিওসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রতিটি স্পারমাটোসাইট 4টি হ্যাপ্লয়েড স্পারমাটিডে পরিণত হয়। আমরা দেখিয়েছি স্পারমাটিড হচ্ছে হ্যাপ্লয়েড। কেন? কারণ ডিপ্লয়েড কোষ থেকে যখন মিওসিস ঘটে ডিপ্লয়েড কোষে তখন সেটি আর ডিপ্লয়েড থাকে না, সেটি হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়। তাহলে প্রত্যেকটা স্পারমাটিড থেকে এগুলো থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টা করে স্পারমাটিড তৈরি হয়। এই স্পারমাটিডগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। এই স্পারমাটিড এখান থেকে এটা তৈরি হলো, এখান থেকে এটা বা এগুলো অর্থাৎ এই লাইন থেকে এই লাইন। তাহলে এই স্পারমাটিডগুলো পরবর্তীতে রূপান্তরিত হয়ে প্রত্যেকেই এক একটি শুক্রাণুতে পরিণত হয়। এটাকে আরও সুন্দর করে যদি বলি যে নিশ্চল গোলাকার স্পারমাটিডগুলো রূপান্তরিত হয়ে সঞ্চালনক্ষম শুক্রাণুতে পরিণত হয় এবং এক পর্যায়ে তারা নিপল বিদীর্ণ করে পরিবেশে নিক্ষিপ্ত হয়, বাইরে বেরিয়ে আসে এবং এ ধরনের এবং বাইরে সাঁতরাতে থাকে এবং সেই সাথে সাথেই শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। তাহলে এভাবেই আমরা শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া অথবা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারি। আমি আবারও সংক্ষেপে বলছি যে প্রথমে প্রজনন ঋতুতে হাইড্রার দেহের মধ্যভাগ থেকে উপরের দিকে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার বিভাজিত হয়ে এক বা একাধিক মোচাকার গঠন সৃষ্টি করে। এ ধরনের মোচাকার গঠনকে শুক্রাশয় বলে বা স্পার্ম বলে, টেস্টিস বা শুক্রাশয় বলে। শুক্রাশয় অভ্যন্তরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে স্পারমাটোগোনিয়া তৈরি করে। স্পারমাটোগোনিয়াগুলো হচ্ছে ডিপ্লয়েড। স্পারমাটোগোনিয়াগুলো পুষ্টি উপাদান যেমন প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, খনিজ লবণ ইত্যাদি শোষণ করে স্ফীত হয় এবং রূপান্তরিত হয়। তখন তাদেরকে বলা হয় স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট হচ্ছে ডিপ্লয়েড কারণ এখান থেকে রূপান্তরের মাধ্যমে আসছে। এই স্পারমাটোসাইটগুলো মিওসিস কোষ বিভাজনে বিভাজিত হয়ে প্রত্যেকটি স্পারমাটোসাইট 4টি করে স্পারমাটিড গঠন করে। এই স্পারমাটিডগুলো হচ্ছে প্রত্যেকেই হ্যাপ্লয়েড। স্পারমাটিডগুলো পরবর্তীতে রূপান্তরিত হয়ে একটা স্পারমাটিড একটা শুক্রাণুতে পরিণত হয়। তাহলে এখানে যেমন 1টা থেকে 4টা হয়েছে, এখানে কিন্তু 1টা থেকে 1টাই হয় কারণ এটা রূপান্তর। তাহলে প্রত্যেকটা স্পারমাটিড রূপান্তরিত নিশ্চল গোলাকার স্পারমাটিড রূপান্তরিত হয়ে সচল সক্রিয় সঞ্চালনক্ষম শুক্রাণুতে পরিণত হয় এবং নিপল বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে এবং পানিতে সাঁতরাতে থাকে। এভাবেই শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া অর্থাৎ স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া সমাপ্তি ঘটে। তাহলে এখানেই আজকে আমাদের ক্লাসটা শেষ করছি। তো আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ এবং সেদিন আমরা আশা করছি শুরু করব উওজেনেসিস অর্থাৎ ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়া। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।
আসসালামু আলাইকুম।